এবং বিচার চাইছি, সিবিআই এর কাছে বিচার চাইছি, সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইছি। কিন্তু আমরা ডাক্তারবাবুদের, আমার সহকর্মীদের, সহপাঠীদের একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা কাজে ফিরে আসুন, কারণ বহু মানুষ কাঁদছেন, বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। এবং সেটা আজকে আপনারা 6টা পরিবারের কাছে শুনলেন। 27 জনের এরকম মৃত্যু হয়েছে। সেই তালিকা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পোর্টালে www.wbhealth.gov.in, এটা হচ্ছে হেলথ পোর্টাল, তাতে আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে অনেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অনেকে হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক হয়ে মারা গেছেন। এই চিকিৎসাগুলো কিন্তু আউটডোরে হয় না, আপনারা সকলেই জানেন, এগুলো আউটডোরে হওয়া সম্ভব না। এবার জুনিয়র ডাক্তাররা যে যুক্তিগুলি দিচ্ছেন, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড ডিউ সিম্পাথি টু দেম, আমার ভাইয়ের মতো, তাদের কয়েকটি যুক্তি আমি একটু খণ্ডন করতে চাই আপনাদের সামনে, কারণ আপনাদের মাধ্যমেই জনগণের কাছে উভয় পক্ষের বক্তব্য পৌঁছায়। প্রথম যুক্তি হচ্ছে, তারা বলছেন যে তারা হচ্ছেন ট্রেনি, ছাত্র, তারা কর্মচারী নন। এটার বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে প্রথমত ইন্টার্নরা তাদের ট্রেনিং বলতে পারেন, তাদের ট্রেনিংটা বাধ্যতামূলক। হাউস স্টাফরা অ্যাডভার্টাইজমেন্টে রেসপন্ড করে বন্ড সই করে হাউস স্টাফশিপে ঢুকেছেন, এটা এক ধরনের কন্ট্রাকচুয়াল চাকরি। এবং যারা পিজিটি, তারা এনএমসি বা ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে নীতি, সেই নীতি অনুসারে তাদের ট্রেনিং এবং ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, রোগীর চিকিৎসা করা, এটা একটা অবিচ্ছেদ্য অংশ। আপনারা এনএমসির সার্কুলার দেখে নিতে পারেন, কোনোখানে এরকম হয় না যে ডাক্তাররা শুধু পড়াশোনা করবেন আর তারা রোগীর চিকিৎসা করবেন না। কারণ আমরা বলে থাকি যে মানুষের শরীরই হচ্ছে সবচেয়ে ভালো টেক্সট বুক। আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন হাউস স্টাফ ছিলাম তখন আমরা ভাতা পেতাম 500, 550 এবং 600 টাকা। এখন এনারা ভাতা পান 40,000 টাকা যারা ইন্টার্ন, 52,000 টাকা যারা হাউস স্টাফ, এবং 70,000 টাকা যারা পিজিটি। 36টা মেডিকেল কলেজ আছে। এই 36টা মেডিকেল কলেজে 200 করে যদি জুনিয়র ডাক্তার থাকেন, অ্যাকচুয়ালি জুনিয়র ডাক্তারদের সংখ্যাটা প্রায় 7,000। ওনারা যেটা বলছেন 2,500টা নয়, আপনারা চেক করে দিতে পারেন। এই 7,000 বা 6,000 জুনিয়র ডাক্তারকে প্রতি মাসে যদি 50,000 টাকা গড়ে ধরি, তাহলে রাজ্য সরকার 30 কোটি টাকা বেতন দেন, বছরে 360 কোটি টাকা। আপনারা আর কোন পেশার কথা জানেন যেখানে এত ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হয়? আমি তো জানি না। মানে গ্রাজুয়েশন পাস করার পর এই বিপুল পরিমাণে ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হয়, বছরে 360 কোটি টাকা। এরকম কোন পেশার কথা আপনারা জানেন? আমার মনে হয় জানেন না। অর্থাৎ এটা ভাতা নয়, এটা হচ্ছে কাজ করা, রোগী দেখা এবং তার সঙ্গে ট্রেনিং নেওয়া। এটা একটা অবিচ্ছেদ্য ব্যাপার। তৃতীয়ত, তারা বলছেন সমস্ত ডাক্তার পশ্চিমবঙ্গে 93,000, তার মধ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 2%। এটাও একটা অর্ধসত্য বা মিথ্যে কথা। মিথ্যা বললে তো আজকাল লোকে অনেকে খারাপ পাবেন, অর্ধসত্য বলছি কেন? এই যে 93,000 রেজিস্টার্ড ডাক্তার, তার মধ্যে 15,000, 20,000 অলরেডি মারা গেছেন। অনেকেই রেজিস্ট্রেশন নাম্বার তার বাড়ির লোক ক্যান্সেল করে না, সেগুলো থেকেই যায়। বাকি যারা রইলেন তারা সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারে কাজ করেন না। তাদের মধ্যে একটা বিশাল অংশ প্র্যাকটিস করেন, একটা বিশাল অংশ প্রাইভেট সেক্টরে কাজ করেন, রেলে কাজ করেন, ইএসআই তে কাজ করেন, সিজিএইচএস এ কাজ করেন। তাহলে 93,000 ডাক্তারই কি পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে? আর তার 2% জুনিয়র ডাক্তার? সম্পূর্ণ অমৃত ভাষণ। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের হাতে ডাক্তার আছে 16,000 মতো, 16 থেকে 18, আমি এক্সাক্ট
এটা আপনারা সবই ওই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ধরুন 18, এর মধ্যে প্রায় 5000 ডাক্তার হচ্ছেন শিক্ষক ডাক্তার, অর্থাৎ যারা টিচিং এ আছেন, অর্থাৎ ক্লিনিক্যাল লাইনের ডাক্তার হচ্ছেন 12 থেকে 13,000, আর জুনিয়র ডাক্তার হচ্ছেন 6 থেকে 7,000। তাহলে কত পার্সেন্ট হলো? আমি অঙ্কে বরাবরই কাঁচা ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রায় 30 থেকে 50%। চতুর্থত, জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে হসপিটাল চলে, এটা আপনারা যখন বলছেন তাহলে এটাও আপনারা মেনে নেবেন ভবিষ্যতে যে জুনিয়র ডাক্তার রাখার কোনো দরকার নেই। তাহলে আবার এটা দাবি করা হচ্ছে কেন যে সরকার হাউস স্টাফ নেয় না, হাউস স্টাফের অ্যাডভার্টাইজমেন্ট করে না? এটা দুটো তো একসঙ্গে হতে পারে না। আপনারা নিজেরাই তো বলছেন যে আপনাদের কোনো প্রয়োজন নেই, হসপিটালগুলো চালাবার ক্ষেত্রে সিনিয়র ডাক্তারই যথেষ্ট। পঞ্চমত, এখন কিভাবে হসপিটালগুলো চলছে আমি বলতে চাইছি মেডিকেল কলেজ হসপিটাল, কারণ মূলত যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা যে কটা কেস শুনলেন এগুলো হচ্ছে টার্সিয়ারি কেয়ারের কেস, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, নিউরোলজি, হার্ট অ্যাটাক, এইগুলো এই টার্সিয়ারি কেয়ার গুলো কিন্তু মূলত মেডিকেল কলেজগুলোতেই হয়। গ্রামের দিকে কিছু কিছু ব্যবস্থা থাকলেও গ্রাম বা মফস্বলে মানুষ ভালো চিকিৎসার জন্য কলকাতার মেডিকেল কলেজগুলোতেই আসে। যদিও এখন সুপার স্পেশালিটি হসপিটালগুলো তৈরির ফলে কিছু কিছু ক্ষেত্রে সেখানে চিকিৎসা হচ্ছে, যার ফলে এই মৃত্যুর মিছিলটা বাড়েনি, নাহলে আরো বেশি মৃত্যু হতো। তো এই টার্সিয়ারি কেয়ার গুলো যেখানে হয় সেখানে যদি দিনের পর দিন এগুলো না পাওয়া যায়, আপনারা তো যারা ক্ষতিগ্রস্ত তাদের মুখ থেকেই শুনলেন, তাহলে, এবং এক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের একটা ভাইটাল রোল আছে। সিনিয়র ডাক্তার যাদের বয়স 50-55-এর উপর, একটা ঘটনা সম্প্রতি ঘটেছে, এনআরএস মেডিকেল কলেজে মেডিসিনের হেড, তিনি এদের সবাইকে মানে সমস্ত নন ক্লিনিক্যাল ডাক্তারদের, যিনি অ্যানাটমি পড়ান, যিনি প্যাথোলজি পড়ান, তাদের সবাইকে আউটডোরে বা ইনডোরে ডিউটি দিয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে। কিন্তু যিনি এতদিন ধরে 10 বছর ধরে প্যাথোলজি পড়ছেন, তিনি কি হার্টের চিকিৎসা করতে পারবেন? এটা কি সম্ভব? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে যদি কম্পিউটার সায়েন্সে বসিয়ে দেওয়া হয়, তিনি কি সেটা পারবেন? অর্থাৎ এনারা প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু সবসময় পেরে উঠছেন না। এই যে ক্যাথেটার পড়ানো, এই যে ইন্ট্রাভেনাস ফ্লুইড দেওয়া, এই যে লাম্বার পাংচার করা, এই কাজগুলো জুনিয়র ডাক্তাররাই করে থাকে। সিনিয়র ডাক্তার দ্বারা এগুলো সম্ভব নয়, কারণ তাদের সেই দক্ষতা বা তাদের সেই ক্ষমতাটা এখন আর সেইভাবে নেই, তারা আমাদের শিক্ষক, কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে না থাকলে এগুলো করা যায় না। অতএব ওনারা যদি, এনআরএস এর কথা বলছিলাম, এনআরএস এর মেডিসিনের হেড, তিনি রাত্রিবেলা রাউন্ড দিতে এসেছিলেন এবং তখন তিনি নিজেই অসুস্থ হয়ে পড়ে যান, পড়ে গিয়ে মাথা ফেটে গিয়ে এনআরএস হসপিটালে ভর্তি আছে। দীর্ঘদিনের অনভ্যাস, দীর্ঘদিনের যে কাজগুলো যার করার কথা সেটা না করা, তার ফলে যা হওয়া সেটাই হচ্ছে। অথচ এই ডাক্তারদের একটা বড় অংশ, আমি কাউকে ছোট করতে চাই না, তারা কিন্তু প্রাইভেট সেক্টরের পরিষেবা পুরোপুরি বজায় রেখেছেন। সেখানে 30 থেকে 40% মুনাফা বেড়েছে, এবং সেই প্রাইভেট সেক্টরের বেশ কিছু ডাক্তারবাবুকে আমরা দেখতে পাচ্ছি যারা সরাসরি এনাদের পক্ষে এসে দীর্ঘ বক্তব্য রাখছেন। রাখতেই পারেন, আমাদের সবারই একটা ফেলো ফিলিং আছে, আমাদের সবারই একটা মেডিকেল ফ্রেটার্নিটি বলে ব্যাপার আছে, কিন্তু সরকারি জায়গাটা বন্ধ রেখে প্রাইভেট সেক্টরে কাজ চালানো, এইটা বোধহয় আমাদের কারোরই এটা মানে মনে হয় আমরা এটাকে সমর্থন করব না। আর একটা লিস্ট বাজারে বেরোচ্ছে যে এবছর 27 জন মারা গেছেন, কপিল সিবাল 23 জনের তালিকা দিয়েছেন, তারপর আরো 4 জন মারা গেছেন। গত বছর তো এই একই সময়ের মধ্যে 100 জন মারা গেছিল। এখানে যেটা বলার, এরকম একটা লিস্ট বেরোচ্ছে, এখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু বিনা চিকিৎসায় মারা যাওয়ার কথা বলছি, সরকারি হসপিটালে কতজন মারা গেছেন সেটা নয়। দ্বিতীয়ত, যদি হসপিটালে 5000 রোগী ভর্তি থাকেন, তার মধ্যে 100 জন মারা যাওয়া, আর 900 রোগী ভর্তি থাকা, তার মধ্যে 27 জন মারা যাওয়া, প্রপোর্শনেটলি কোনটা বেশি? প্রত্যেকটা হসপিটালে যান, যেখানে এমনিতে বিছানায় জায়গা পেতে
কখনো 1 মাস কখনো 1.5 মাস সময় লাগতো। পাড়ার রাজনৈতিক নেতাদের সাহায্য নিতে হতো, হাতে পায়ে ধরতে হতো। সেখানে বেশিরভাগ জায়গায় 40% বেড ভর্তি আর 60% বেড খালি। তাহলে হসপিটাল সঠিকভাবে চলছে না তো বলতে পারি না। এবার যে 40% বেড ভর্তি আর 60% বেড ভারী, তাছাড়াও আউটডোরে আরজি করে যেখানে 5000 থেকে 6000 রুগী আসতো প্রত্যেক দিন, সেখানে আসছে 1000, 1200, 1400 রুগী। রুগীরাও আসছেন না, কারণ তারা জানেন যে এই চিকিৎসা তারা পাবেন না, তারা সরাসরি নার্সিংহোম বা এতে চলে যাচ্ছে। এইগুলো হচ্ছে আমার বক্তব্য। একটু দীর্ঘ বক্তব্য হয়ে গেল, ক্ষমা করবেন। আমি আমার সতীর্থদের বিরোধী নই। আমি তিলোত্তমার বিচার হোক, তিনি শাস্তি পান, তিনি মানে তার যারা অত্যাচারী তার বাবা মার মুখে একটু প্রশান্তি আসুক, এটার আমরা পুরোপুরি সমর্থন করি।